অভিযোগগুলো জমা দিয়েছি। অভিষেকের পিএ সুমিত সুমিত কয়লা কেলেঙ্কারিতে আইপ্যাকের সঙ্গে যোগাযোগ লিঙ্কটা পেয়েছে, কানেক্টিং লিঙ্কটা পেয়েছে এডি। প্রচুর বেআইনি পয়সার পকেটে আছে, অন্তত 15,000 কোটি টাকার উপরে। সেই কয়লা পাচারের অবৈধ টাকা ইলেকশনে মমতা ব্যানার্জি এবং তার দলবল খাটায়। এবং এর ইনভেস্টিগেশন কমপ্লিট হলে, এর আগে তো অভিষেক ব্যানার্জি নামও পেয়েছে। ইডি যে 2200 পৃষ্ঠা চার্জশিট দিয়েছিল তার প্রতিটা ছত্রে ছত্রে অভিষেকের নাম রয়েছে। এই সেটা ইডি নিরপেক্ষভাবে কাজ করছে। এখন এরা যদি কেউ যদি কোনো না খাটে, তবু এখানে তৃণমূল উচ্ছেদ হবে, এটা জেনে রাখবেন। অন্তত 5 থেকে 6% মুসলিম ভোট বিজেপিতে এবার আসবে। নমস্কার। প্রথমে যেটা জিজ্ঞেস করবো যে রাসবিহারী বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের একাধিক ঠিকানায় চলছে আইটির তল্লাশি। ভোটের আগে কি এমন নতুন সত্যের উদ্ঘাটন হতে পারে বলে মনে হচ্ছে আপনার? না, দেখুন, অ্যাকচুয়ালি এই যে কোনো সংস্থা, এগুলো তো অ্যাকচুয়ালি কারো কন্ট্রোলার নয়। এরা যদি মনে করে যে যথেষ্ট এভিডেন্স আছে, যথেষ্ট রিজন আছে, তো তারা তল্লাশি করতেই পারে। তো একদিনে হঠাৎ তল্লাশি হয় না, অনেক কিছু এভিডেন্স, অনেক নথিপত্র, অনেক কিছু জমা পড়ে, তারপরে এদের ইনভেস্টিগেশন শুরু হয়। আর তল্লাশি মানে কোনো কেউ দোষী নয়, কিন্তু কিছু সন্দেহ রয়েছে বলেই এই তদন্তগুলো শুরু হয়। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ভোটের আগে বা পিছে বললে হয় না। অনেক সময় অনেকের বাড়ি রেড হয়েছে, সেই সময় ভোট কোথায় ছিল? তো এটা যারা নিন্দুকেরা বা যাদের রেড হচ্ছে তারা নিজেদের সমর্থনে বলতে পারে এটা পলিটিক্যাল ভেন্ডেটা, কিন্তু অ্যাকচুয়ালি পলিটিক্যাল ভেন্ডেটা নয়। রেড যখন তখনই হতে পারে, যখন যে কোনো সময় তদন্তকারী সংস্থাগুলো মনে করবে যে প্রয়োজন আছে। দেখা যাচ্ছে যে এই ঘটনার প্রতিবাদে তার বাড়ির বাইরে বসে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থকরা। তারা যে এজেন্সি তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে, বলছে যে এইভাবে মানসিক হেনস্থা কেন ভোটের আগে করা হচ্ছে, এর আগে কেন করা হয়নি, তারা জবাব চাইছে। কিসের ভিত্তিতে এজেন্সি ঘরে ঢুকছে? না, এটা তো তৃণমূলের কালচার। এর আগে যখন ইডি যখন আপনার গেল, তখন এই মনে নেই যে মমতা ব্যানার্জি ধর্ণা দিয়েছিলেন রাজীব কুমারের বাড়ি যখন তল্লাশি করতে যায়। তো এটা নিয়ে আশ্চর্যের কিছু নেই। এখনো প্রতিবাদ বা ধর্ণা সবাই দিতেই পারে, এটা ডেমোক্রেটিক রাইটস। এই নিয়ে আমার কিছু বলার নেই, সে যে পার্টি করুক। কিন্তু কোনো সরকারি অফিসারের কাজে বা তদন্তে যদি কেউ বাধা দেয়, এটা তো কগনিজেবল অফেন্স। তো যদি তৃণমূল মনে করে যে এইভাবে তদন্তে বাধা সৃষ্টি করবে, তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। এতে নতুন কিছু নেই। এমনকিও দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জির প্রস্তাবক মীরা শাহের বাড়িতেও গেলেন আইটি। না, এটা তো মমতা ব্যানার্জি বলে কি আইনের ঊর্ধ্বে নাকি, বা তার প্রস্তাবক আইনের ঊর্ধ্বে? এই যে যখন আইপ্যাকের রেড হয় কলকাতার ডিরেক্টর রেখে, তা মমতা ব্যানার্জি গিয়ে সেখানে অনেক নথিপত্র তুলে নিয়ে চলে আসেন। অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি তো অ্যারেস্ট করা উচিত, এবং নিশ্চয়ই ইডি অ্যাকশন নেবেই। তো মমতা ব্যানার্জি সবসময় মনে করেন, বা দলবল লোকেরা মনে করে আইনের ঊর্ধ্বে ওনারা, যার ফলে পশ্চিমবঙ্গটাকে একটা শ্মশান বানিয়ে রেখেছে। এই জিনিস তো বেশি দিন চলতে পারে না। যে কোনো তদন্তকারী সংস্থা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন ইচ্ছা তাদের নিয়মানুসারে তদন্ত করতে পারে। সেখানে কেউ, যে মুখ্যমন্ত্রী বা তার আত্মসহায়ক বা তার প্রপোজার যেই হোক, তার আইনের ঊর্ধ্বে হতে পারে না। দেখা যাচ্ছে যে রেশন দুর্নীতিতে নতুন করে দায়ের হওয়া মামলায় ফের জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে ডেকে পাঠিয়েছে ইডি। দিদি তো বলেছিল যে বালু ভালো ছেলে, বালু কাজ করে, তার মানে দুর্নীতি করাটাই ওনার কাছে ভালো কাজ করা। অ্যাকচুয়ালি রেশন কেলেঙ্কারিতে তো এভিডেন্স সমেত তো বালুকে অ্যারেস্ট করা হয়েছিল। অনেকদিন জেল খাটার পর তারপরে বেরিয়েছেন। ভারতবর্ষ আইন নিয়ে তো একটা মহা মুশকিল, যে আপনার আমি মার্ডার করলেও 3 মাস পরের মধ্যে হয়তো ছাড়া পেয়ে যাব। তো
তো সেই হিসাবে ছাড়া পেয়েছে এরা। এখন মমতা ব্যানার্জি তার সাপোর্টে বলছে ভালো ছেলে, তাহলে তাদের পলিটিক্যাল যে মোটিভটা কি, যে দুর্নীতিকে প্রোটেকশন দেবে, এটা তো বোঝাই যায়। আশ্চর্য তো কিছু নেই। দেখা যাচ্ছে আইপ্যাকের অন্যতম এক ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করেছে ইডি। কেন, ভাইপো বলেছিল না অভিষেক ব্যানার্জি এর আগে কি বলতো, যে কলকাতা ডিরেক্টরকে, কলকাতাটা দীনেশ চান্ডাল তো কলকাতা নয়, ও দিল্লির। দিল্লি থেকেই গ্রেফতার করা হ্যাঁ হয়েছে তাকে। দেখুন, কয়লা কেলেঙ্কারিতে আইপ্যাকের সঙ্গে যোগাযোগ লিঙ্কটা পেয়েছে, কানেক্টিং লিঙ্কটা পেয়েছে ইডি, এবং এই কয়লা পাচারের অবৈধ টাকা ইলেকশনে মমতা ব্যানার্জি এবং তার দলবল খাটায়, এবং এর ইনভেস্টিগেশন কমপ্লিট হলে, এর আগে তো অভিষেক ব্যানার্জি নামও পেয়েছে। এদিকে যে 2200 পৃষ্ঠা চার্জশিট দিয়েছিল, তার প্রতিটা ছত্রে ছত্রে অভিষেকের নাম রয়েছে। লালা ওরফে অনুপ চেটিয়ার বিরুদ্ধে যে চার্জশিট জমা দিয়েছিল। তো আইপ্যাকের সঙ্গে কয়লা পাচারের যে অভিযোগ তদন্ত মারফত ইডি যে পেয়েছে, তা ইডি নিরপেক্ষভাবে কাজ করছে। এখন এরা যদি সৎ হয়, এরা যদি কোনো দোষী না হয়, তাহলে এদের এত টেনশন কিসের, তাই না? আপনি বললেন যে অভিষেক ব্যানার্জির নাম কয়লা পাচার মামলায় ছিল, তাহলে ভোটের পর কি অভিষেক ব্যানার্জিরও জেল হতে পারে? না, হওয়া তো উচিত। অনেকেই তো আশ্চর্য যে এখনো কেন হচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের তদন্তকারী অফিসারদের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর অভিষেক তো এসব ব্যাপারে মাস্টার আছে, কাকে কিভাবে পারচেস্ট করা যায়। গত লোকসভা ইলেকশনে দেখলেন না, ইলেকশনের যত অফিসার সিলেকশন কমিশনের সবাইকেও পারচেস্ট করে নিয়েছিল, এবং সেন্ট্রাল ফোর্সের কমান্ড্যান্টকেও নিয়ে নিয়েছিল পারচেস্ট করে। তো তার মধ্যেও চলবে আর কি, আশার আশা ভবে আশা, আশা বই তো নেই, আমাদের তো আশা রাখতেই হবে যে অভিষেক বিহারের জেলে যাবেই। আপনি বললেন যে ওনার নাম ছিল এতদিন, ওনার জেলে যাওয়া উচিত ছিল, তাহলে এখনো যায়নি কেন? কোথাও না কোথাও তাহলে সিপিএম যে তত্ত্বটা খাড়া করে যে তৃণমূল আর বিজেপির সেটিং রয়েছে, সেটাই কি তাহলে সত্যি হয়ে সিপিএম দাঁড়াচ্ছে? আবার কি মাইক্রোস্কোপে দেখতে হয়? সিপিএম এর কোনো তত্ত্বের খারাপ হয়েছে? সিপিএম নিজে তৃণমূলের সঙ্গে যুক্ত। আর বিজেপির কি ইডি আর সিবিআই কি বিজেপির অর্গানাইজেশন নাকি? তদন্তকারী সংস্থা এরা, এদের কোনো অফিসার অসৎ হতেই পারে, তার ফলে পুরো তদন্তকারী সংস্থাকে আপনি এ করবেন না। আমি জাস্ট আপনাকে বলছি, ইলেকশন কমিশন, এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে এত যে তৃণমূল এত কথা বলছে, তো আপনাকে আমি একটা এভিডেন্স দেখাচ্ছি যে ইলেকশন কমিশনের যা তৎকালীন যে সিএসসি ছিল রাজীব কুমার, এই রাজীব কুমার নাই, চিফ ইলেকশন কমিশনার যে এখন যেমন জ্ঞানেশ কুমার আছেন, তখন রাজীব কুমার ছিল। তো রাজীব কুমার আপনার ডায়মন্ডে ভোটের পর যখন আমি প্রস্তুত নিচ্ছি যে এ করবো আপনার ওই ইলেকশন পিটিশন করব, উনি তড়িঘড়ি করে এখানকার যিনি এসপি ছিলেন রাহুল গোস্বামী, তাকে উনি সার্টিফাইড দিচ্ছেন যে ডায়মন্ড হারবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। আপনার নিশ্চয় মনে আছে ডায়মন্ড হারবারে আমাকে ফলতাতে এক জায়গায় 1.5 ঘন্টা, আর এক জায়গায় 2.5 ঘন্টা আটকে রেখে দেয়, এবং আমি যখন একের পর এক বুথে ঢুকছি, যখন ওই অভিজিৎ দাস বাবি সেলেটিভ দেওয়া ভিডিও করছি যাতে কেউ ভোট না দিতে পারে, পুরো সেই সেলেটিভ দিয়ে রেখে দিয়েছে, ক্যামেরাগুলোতে ভেজলিন কাদা লেপে রেখে দিয়েছে, ক্যামেরাগুলোর মুখগুলোকে খুলে রেখেছে সিসিটিভি ক্যামেরা, যাতে কোনো কিছু রেকর্ড না হয়। ওয়েবকাস্টিং পুরো বন্ধ ছিল। তাই এইগুলো সত্ত্বেও কোনো একটা সিঙ্গেল বুথে কি রিপোর্ট দিয়েছিল? কেন ইলেকশন কমিশন কি করছিল? আর আফতাব সিও কি করছিল তখন? রাজীব কুমার। এবং সবচেয়ে বড় কথা, আপনাকে আমি একটা এভিডেন্স দিচ্ছি যে কিরকম ভাবে ইলেকশন কমিশন কাজ করেছিল। যে এইটা হচ্ছে একটা কনফিডেন্সিয়াল লেটার আপনার ইলেকশন কমিশনের, দেখতে পাচ্ছেন, অফিস অব দ্য, দেখুন, অফিস অব দ্য ইলেকশন কমিশন, হ্যাঁ, সেই দপ্তরের চিঠি, অ্যাডিশনাল সিওর চিঠি, এই যে অ্যাডিশনাল সিওর সিগনেচার করা, দেখুন, দেখতে পাচ্ছেন। তো এখানে কি লেখা রয়েছে? এখানে পরিষ্কার লেখা রয়েছে যে despite the issue of advisory from the end filed letter number 3755 home election dated 31/5/2025, কি বলছে যে on
1st June 2024 polling of 7th phase, যেদিন 7th phase polling হয়, সেদিন seeking clarification as to why more than 1300 booths were offline as 8:30 p.m. and so many booths were showing offline after 3 p.m. কার চিঠি? এটা হচ্ছে ইলেকশন কমিশনের অ্যাডিশনাল সিও চিঠি করছে কার কাছে? ভেন্ডারের কাছে। কোন ভেন্ডার? যে মিস্টার তাকির ইরাম, সিনিয়র ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট ফোকম নেট লিমিটেড প্রাইভেট লিমিটেড, বলছে, ডিয়ার স্যার, আই এম ডিরেক্ট টু স্টেট দ্যাট ইউ হ্যাড বিন অ্যাসাইন দ্য ওয়ার্ক অফ লাইভ স্ট্রিমিং ওয়েবকাস্টিং ফর মোর দ্যান 80,000 পোলিং স্টেশন ইন ওয়েস্ট বেঙ্গল। দেখুন, এটা আমি হাইকোর্টে অভিষেকের বিরুদ্ধে যে ইলেকশন পিটিশন হয়েছে তাতে অ্যানেক্স করেছি। তো যে ভেন্ডার তাকে চিঠি লিখছে কি ইলেকশন কমিশনের পক্ষ থেকে, অ্যাডিশনাল সিও, এবং সেখানে বলছে যে 1300টা 7th ফেজে 1300টা ক্যামেরা, বুথের ক্যামেরা পুরো ওয়েবকাস্টিং ক্যামেরা বন্ধ ছিল, তার রিজন চেয়েছিল। এবং পুরো চিঠিটা পড়লে আপনি বুঝতে পারবেন। এবং তারপর কি লিখছে আর একটা দেখুন, যে ফাইড ইমেল সেন্ট অ্যাট 7:46 p.m. মানে সন্ধ্যা 7:46 পয়লা জুন যেদিন ভোট হয়, সেদিন ইউ স্টেটেড দ্যাট সাবস্টান্সেস লাইক ভেসলিন, ফেভিকুইক or toothpaste had been applied on camera lenses and you were facing difficulties especially in falta from elements, falta মানে ডায়মন্ড হারবারের আন্ডার একটা বিধানসভা, that might uninstall or damage the cameras. অর্থাৎ প্রতিটা ক্যামেরাতে ভেসলিন লাগানো ছিল, ফেভিকল লাগানো ছিল, কাদা লাগানো ছিল, এবং তার ফলে ক্যামেরাগুলো সব ড্যামেজ হয়ে গেছে। তার উত্তরে লিখছে কবে না, পয়লা জুন 7:46। তা পয়লা জুন 7:46 সন্ধ্যাবেলায় যখন রিসিভ করলে ইমেল, তারপরে কি ইলেকশন কমিশন কোনো একটা বুথে ইনভেস্টিগেশন করেছে? কেন করে? কেন সেদিন কোনোদিন জেনারেল অবজারভার, কেন পুলিশ অবজারভার ফোন ধরেনি? কেন আমাকে একটা জায়গায় 1.5 ঘন্টা আর একটা জায়গায় 2.5 ঘন্টা আটকে রাখার পরও একটা লোকসভা প্রার্থীকে, ভারতবর্ষে কোথাও হয়েছে, সেখানে কেন সেন্ট্রাল ফোর্স আসেনি? তো তাহলে বোঝা যাবে যে ইলেকশন কমিশনের অফিসারদেরকে সব পারচেস করে নিয়েছিল অভিষেক ব্যানার্জি। আমি সিএসসি রাজীব কুমারের এগেনস্টে ভিজিলেন্সের জন্য ভিজিলেন্স দপ্তরে কমপ্লেন করেছি, এসব অফিসারদের এগেনস্টে কমপ্লেন করেছি। সদা ডিএম সুমিত গুপ্তা নিজে বসে কন্ট্রোল রুমে বসে সমস্ত অপারেট করেছিল। তো এই যে বিষয়গুলো আপনাকে বোঝাচ্ছি যে এখন ইলেকশন কমিশন নিয়ে এই কথাগুলো বলছে কেন, 2024 ইলেকশন কমিশনের অফিসারদের ভূমিকাগুলো কেন করা হবে? ইলেকশন কমিশন এখন যদি বিজেপির থাকে, তখন তো লোকসভা ভোট আরো বেশি জোরালো ভোটটা, মোদিজিকে সরকারে আনার ভোট, কারণ সেন্ট্রালে মোদিজি না এলে আপনি বাকি সব জিনিস চালাবেন কি করে? তা সেইখানটায় ইলেকশন কমিশনের যদি এই ভূমিকা থাকে, তাহলে বিজেপি নিয়ন্ত্রিত যদি ইলেকশন কমিশন হয়, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে? পারে না। অর্থাৎ টোটাল সিস্টেম ডিপেন্ড করছে কার উপর? অফিসারদের উপর, ওয়েদার হি অর শি পারচেসড অর নট, সে বিক্রি হয়েছে কি হচ্ছে না, সে তার ভেস্টেড ইন্টারেস্টে কাজ করছে কি করছে না। এখন ইলেকশন কমিশন যেরকম নিরপেক্ষ ভাবে কাজ করছে, যার ফলে যদি মনে করুন যে কোনো বিরোধী দলের, তো অ্যাকচুয়ালি বিরোধী দলের সংগঠনকে খুবই উইক করে দিয়েছে মমতা ব্যানার্জি, প্লাস নিজেদেরও কিছু গাফিলতি আছে, কিন্তু টোটাল 90% মানুষ চাইছে জিহাদি সরকারটা উৎখাত, এবং প্লাস ইলেকশন কমিশন, মানে কেউ যদি কোনো না খাটে তবু এখানে তৃণমূল উচ্ছেদ হবে, এটা জেনে রাখবেন। যদি মানুষ ডেমোক্রেটিক রাইটস প্রয়োগ করতে পারে, অর্থাৎ ইভিএম মেশিনে গিয়ে নিজের সুইচটা টিপতে পারে, তাহলে জিতে যাবে। মানে মমতা ব্যানার্জি আর দলবল সাংগঠনরা হেরে যাবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এতে কারোর কোনো ভূমিকা নেই, কিন্তু এখানে বিজেপিরও ভূমিকা নেই, সিপিএম তো বাদ দিন। এবার প্রশ্ন হচ্ছে যে ইলেকশন কমিশনে যখন আমি সিপিএম যে বলছে বিজেপি বা তৃণমূলের সঙ্গে যদি একটা নেগোসিয়েশন আছে বা নেক্সাস আছে, তা নেক্সাস যদি থাকে, তাহলে অভিজিৎ দাস ববি বারবার যখন এখানকার প্রতিকুর রহমানকে ফোন করছিল বা তার উপরে নেতৃত্বদের ফোন করে বলছিল যে অভিষেকের বিরুদ্ধে যে ইলেকশন পিটিশন করছে আপনারা অ্যাডেড পার্টি হন অথবা আপনারা ফাইল করুন, কেন করেনি? পরে দেখা গেল প্রতিকুর অভিষেকের দলে গিয়ে যোগ দিল, কিন্তু বাকি সিপিএম এর নেতৃত্ব প্রত্যেকটা প্রুফ আছে আমার কাছে, কেন করেনি? আমি কাকে ফোন করে বলিনি? তাহলে তৃণমূলের সঙ্গে কারা অভিযোগ? ববি তো নিশ্চয় অন্য দলের না, বিজেপিরই। তা ববি অভিষেক ব্যানার্জির এগেইনস্টে কেস করছে, ইনসাফ পার্টিকে অ্যাডেড পার্টি হয়েছে, আইএসএফ অ্যাডেড পার্টি হয়েছে,
কিন্তু সিপিএম এর কেউ অ্যাডেড পার্টি হলো না কেন? কিসের জন্য? তাহলে হোয়াট ইজ দ্য নেক্সাস বিটুইন সিপিএম অ্যান্ড তৃণমূল? এটা তো মানুষ জানতে চায়। আপনি বললেন যে এখন নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে, আপাত দৃষ্টিতে চেষ্টা তো করছেই। কিন্তু অভিষেক ব্যানার্জি নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লেখেন, আপনারা যদি মনে করেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ বাংলায় বিজেপির তুরুপের তাস, তাহলে আপনারা মারাত্মক ভুল করছেন। আসল তুরুপের তাস হলো মুখ্য নির্বাচন কমিশন, যারা বিজেপির কথায় কাজ করে। আমি আপনাকে তো প্রমাণ দেখিয়ে দিলাম যে চিফ ইলেকশন কমিশনার অভিষেকের কথাতে কিভাবে কাজ করেছে। এত লোকসভার মধ্যে এর আগে রাজীব কুমার কিভাবে, তার মানে ও রাজীব কুমারকে কিভাবে পারচেস করেছিল, তাই না? এখন জ্ঞানেশ কুমারকে পারচেস করতে পারিনি, পকেটে পুরতে পারিনি বলে তাই এত বড় বড় ডায়লগ দিচ্ছে। আগে ইলেকশন কমিশনের বিরুদ্ধে আপনার, আমি তো ইলেকশন কমিশনের আমি ছিলাম তো হচ্ছে কো ইনচার্জ, আমি ছিলাম, ভারতী ঘোষ ছিলেন, আর হচ্ছে শিশির বাজুড়ে ছিলেন। তো ইলেকশন দপ্তরে কমিশনে আমি যখন অভিষেকের বিরুদ্ধে বারবার অভিযোগগুলো জমা দিয়েছি, অভিষেকের পিএ সুমিত কি করে দু জায়গায় ভোটার কার্ড করেছে, কেন রেজিস্টার এফআইআর করা হয়নি পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী, ইলেকশন কমিশন চুপচাপ মিউট স্পেক্টেটর হয়েছিল, কোনো অ্যাকশন নেয়নি। তাহলে সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন তখন ভালো ছিল, আর এখন অ্যাকশন নিচ্ছে বলে এখন হয়ে গেল খারাপ। বাহ। আর অভিষেকের অ্যাকচুয়ালি কথাটা আপনারা এতটা গুরুত্ব দেন কেন? একটা মেয়ার উচ্চ মাধ্যমিক পাশ একটা ছেলে যে ক্লাস 8-এ সব সাবজেক্টে ফেল করেছে, যার পেটে ঘুষি মারলে ক অক্ষর ঘুমাংশ, তার কথা এত গুরুত্ব দেওয়ার উচিত নেই। পিসির দৌলতে প্রচুর বেআইনি পয়সার পকেটে আছে, অন্তত 15,000 কোটি টাকার উপরে। সেই টাকাতেও সবাইকে ঘরে বাইরে সকলকে পারচেস করে নেয়, সে অফিসারদের হোক, বিরোধী দলের করে নেতাকে হোক, এইভাবেও সেটিং করে মাধ্যমে লোকসভাটা জিতেছে, সকলেই তো জানে। তো আপনারা অনেকে গুরুত্ব দিতে পারেন, আমি ওকে জীবনে গুরুত্ব দিই না। ও গুরুত্ব দেয় বলে আমার বাড়ির 300 মিটার আগে এই বিল্ডিংটা করে রেখেছে লিপসান নবসে, যেখানে ক্রিমিনালদের নিয়ে রাখতো ববিকে দমন করার জন্য। হ্যাঁ, হতে পারে পয়সা আছে, হতে পারে পয়সার জোরেও সবকিছু প্রভাব বিস্তার করছে, প্রশাসনকে করায়ত্ত করছে। ক্রিমিনাল বাহিনী নিয়ে 3 বার আমার উপর অ্যাটাক করেছে, আমার পায়ে প্লেট, স্পাইনাল কর্ড ফ্র্যাকচার, মেরুদণ্ডে ছিঁড় মেরুদণ্ড সোজা আছে। আমি ওকে রীতিমতো ঘৃণা করি। আমি ওকে কোনো পদার্থের মধ্যে মনে করি না, জড় পদার্থই মনে করি, মানুষ বলে মনে করি না। যার ফলে ও এই যেমন লোককে কিনতে চাইছে, ও বিক্রি হয়ে যাবে একটা সময়। এই যে আইপ্যাকের প্রতীক জৈন, ঋষিরাজ সিংকে যে দিল্লিতে ইডি তলব করেছে, এর পাশাপাশি আমরা দেখেছি পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বোস, তারপর এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি তলব করেছে। এই যে ভোটের মুখেই তৃণমূলের একাধিক নেতৃত্বকে ইডির তলব, তবে কি মানে ভোটের আগে তৃণমূল কোথাও না কোথাও না, ফাঁকা হবে? এটা তো ভোটের আগে না, এটা সারা বছর ধরে চলছে। এবং তৃণমূল পার্টিটা হয়ে গেছে পুরো পচা ন্যাকড়ার মতো। আপনি যেখানে ধরতে যাবেন সেখানে খাবলে উঠে আসবে, আপনি রিপু করার জায়গা পাবেন না। আমরা ছোটবেলায় কি দেখতাম যে যত বড়লোক বাড়ির ছেলেই হই না কেন, আমরা আমাদের মায়ের শাড়ি ছিলে মা রিপু করতো বসে। তা আপনি তৃণমূলটা হয়ে গেছে পুরো পচা ন্যাকড়া, মমতা ব্যানার্জির দলটা। আপনি কোথাও যেখানে ধরতে যাবেন খাবলে উঠে আসবে, সে পচা ন্যাকড়া যেমন ধরতে গেলে খাবলে, এবং সেখানে আপনি রিপু করতে পারবেন না। আর ন্যাচারালি নতুন আলাদা করে কারণ আমরা সমস্ত এ থেকে জেড অব্দি, মানে আমাদের বিজেপির সব থেকে নোংরা বাজে অপদার্থ লোকটাও তৃণমূল সব থেকে ভালো লোকের থেকেও ভালো। মমতা ব্যানার্জি বলছেন ভোটে জেতার ক্ষমতা নেই, তাই ইডি সিবিআই আইটি দিয়ে রেড করাচ্ছে। যেমন এভাবে ওনার পুলিশকে দিয়ে প্রত্যেকে কেস দিতেন, কে না শিকার হয়েছে। আমি জীবনে কাউকে থাপ্পড় পারলাম না, আমার কাছে 38টা কেস কোয়াশিং করে করে এখনো দেয় ওখানে। তাহলে অফিসিয়ালি আমি তো ক্রিমিনাল। তা ওরা তো ভালো ভালো লোকে তো সব ক্রিমিনাল বানিয়েছে, নিজেরা ক্রিমিনালের সতী সাজছে। দ্যাটস দ্য প্রবলেম। খাস কলকাতা, যেখানে মমতা ব্যানার্জি উন্নয়নের জোয়ার এনেছে, সেখানে দেখা যাচ্ছে 100টিরও বেশি বুথে কারেন্ট নেই, তার মধ্যে কলকাতা পোর্ট অন্যতম। না, এই ক্ষেত্রে তো এটা আশ্চর্য কিছু না। 100টা, এটা আনন্দবাজার বেরিয়েছে দেখছিলাম রিপোর্টিংটা, আছে এরকম। অ্যাকচুয়ালি ডাইনোসর যুগে তো ঠেলে দিয়েছে, এটা কি দরকার দেশে ডেভেলপমেন্ট করে, নিজেদের পকেটে ডেভেলপমেন্ট হলেই অনেক বেটার। আপনি উড়িষ্যাতে যান না, দেখবেন প্রচুর হোটেল রয়েছে যা লিজে রয়েছে তৃণমূলের নেতারা। দীঘাতে যান, প্রত্যেকটা জায়গায় প্রত্যেক তৃণমূল নেতার অ্যাপার্টমেন্ট এবং হোটেল লিজ নেওয়া রয়েছে, সে পঞ্চায়েতের উপপ্রধান, প্রধান থেকে শুরু করে এ থেকে জেড অব্দি। রাজ্যের অধিকাংশ ভোট কেন্দ্রই তো প্রাথমিক স্কুলগুলোতে হয়ে থাকে, তাহলে তো শিক্ষাক্ষেত্র প্রশ্নটা থেকেই যায়। শিক্ষা বলে কিছু আছে ওয়েস্ট বেঙ্গলে? আমার তো মনে হয় না।
পিসি জালি সার্টিফিকেট, ভাইপোর জালি MBA। তাই জালিতে ভরে এদের শিক্ষা। এই শওকত মোল্লার একটা উচ্চমানের জ্বালিয়ে নিয়ে আপনাদের এতেই তো চ্যানেলে বললাম, সে আবার এখন লিখেছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কবে করলো। তার উচ্চমাধ্যমিকটা জালি, তার মাধ্যমিকটা জালি, ক্লাস 7 অব্দি পড়েছে বেটা শওকত মোল্লা। আর আমি অদ্ভুত ব্যাপার, আমি সব এক্সপোজ করে দিলাম, আর তারপরেও যে আইএসএফ দাঁড়িয়েছে ওদের বিরুদ্ধে, আইএসএফ আমার তথ্যগুলো নিয়ে অবজেকশন করলো না স্ক্রুটিনির সময়, তাহলে তো ওর তো সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যেত নমিনেশন শওকতের। কেউ কিছু করলোই না। আমি মাঝে মাঝে আমার মাথা ঘোরায়, ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল লিডাররা কি একে অন্যের সঙ্গে সেটিং? নয়তো এরা কেন একে অন্যের এই হাতে পাওয়া তথ্য গরম গরম? অথচ আমি যখন এটা বলেছিলাম মিডিয়াতে, তখন আইএসএফ এর প্রচুর ছেলে এটাকে আমাকে লাইক করেছিল, শওকতের বিরুদ্ধে কমেন্ট করেছিল। তাহলে সেখানটায় যেখানে শওকতের উচ্চ মাধ্যমিক ডিগ্রি, গ্র্যাজুয়েশন ডিগ্রি, যেটা রাজস্থান ইউনিভার্সিটি করেছে, সবগুলো যদি ভুয়া হয় পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিটা লিখছে, সেখানে স্ক্রুটিনির সময় কেন বললো না স্যার? আমি আশ্চর্য, বিরোধী দলের নেতারা কেউ কিচ্ছু বললো না, যারা প্রার্থীরা। প্রধানমন্ত্রী বলে গেলেন, অভিষেক ব্যানার্জি বলছেন, প্রধানমন্ত্রী বলে গেলেন যে সপ্তম পে কমিশন চালু করবেন, আরো আমরা তো ওটা ফেব্রুয়ারি মাসেই চালু করে দিয়েছি। কিছু বলার আগে একটু তো সম্মান করুন প্রধানমন্ত্রীর চেয়ারটাকে, মিথ্যা কথা বলার আগে ভালো করে ক্রস চেক করে নিন। কে সম্মান করবে প্রধানমন্ত্রীর চেয়ারটাকে? অভিষেক বলছে। মমতা ব্যানার্জি বলছে। ছেড়ে দিন না, ওর কথা বাদ দিয়ে অন্য কিছু বলুন। গবেট একটা কিছু নাই, ভুসিমাল, তাকে নিয়ে আপনারা হাইলাইটস করেন। দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় যে বাহিনী, তার সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। সেখানে বিজেপির যে প্রার্থী হয়েছেন তিনি প্রচার কার্যে বেরিয়েছিলেন এবং তৃণমূল নেতারা তাকে নানা রকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। সেই ভিডিও ফুটেজ সামনে আসতে কেন্দ্রীয় বাহিনী সেই বিজেপি তৃণমূল নেতাকে চিহ্নিত করে সপাটে চড় মারেন। কি মনে হচ্ছে, বিভিন্ন জায়গায় যে এই বিক্ষোভ দেখা যাচ্ছে, নানা জায়গাতেই এরকম ছবি উঠে আসে যে বিজেপির প্রার্থীদের প্রচারে বাধা দেওয়ার সৃষ্টি করছে, মারধর করার মতন চিত্র উঠে আসছে, তাহলে কেন্দ্রীয় বাহিনীর কি এরকমই সক্রিয়তা প্রয়োজন সব জায়গায়? না, এটা তো হওয়া উচিত। এটা যদি হয়, মানুষ তো সাহস করে ভোটটা দিতে পারবে, বিরোধীরা প্রচার করতে পারবে। আজকে যে BLA 2 অনেকেই জায়গায় কাজ করতে পারেনি, কেন পারেনি বিরোধী দলের? তার মূল কারণ এই হিংস্রতা। আপনি দক্ষিণ চব্বিশ জুড়ে কোনো পাবেন না, আপনি পাবেনই না কোনো বিরোধী দলের। সব জায়গাটা সন্ত্রাস করে রেখে দিয়েছে। শুধু সবং নয়, পুরো যদি কেন্দ্র বাহিনী যদি গত ডায়মন্ড ইলেকশনে যেমন পারচেস হয়েছিল ভাইপো বাহিনীর কাছে, এরকম যদি না হয়, কারণ রাত্রিবেলা ওদের ভোটের আগের দিনে ওদেরকে সমস্ত কিছু দেওয়া হয়, এবং যার ফলে তারা কন্ট্রোলে থাকে, এবং যত সিভিক ভলেন্টিয়ারগুলোকে ওদের দেখভালের জন্য রাখা হয়। তো দেখা যাক কি হয়। এবারে তো বলছে যে ভোটের দুদিন আগে যে সিভিক পুলিশ আছে তাদের ছুটি দিয়ে দেওয়া হবে, সমস্ত বিষয়টাই দেখবে কেন্দ্রীয় বাহিনী। হোক না, হলে তো ভালো, হওয়া তো উচিত। সিভিক ভলেন্টিয়ারদের তো কোনো আইনি বৈধতা নেই, কিন্তু ওদেরকে আপনার র্যাফেড ড্রেস পরিয়ে, মিলিটারি ড্রেস পরিয়ে তাদেরকে কাজে লাগায়। তৃণমূল গুন্ডাদের সঙ্গে ওরাও বাহিনী নিয়ে কত বিজেপি ছেলেদের, আমরা তো গত 2017 থেকে 18-19, আমি 16 থেকে এখানকার জেলা সভাপতি ছিলাম, 3 বছর তো আমাদের কোনো লোককে শান্তিতে থাকতে দেয়নি। রাত্রিবেলায় ওই সিভিক গুন্ডাগুলোকে সমস্ত আপনার ওই র্যাফের পোশাক পরিয়ে, হাতে ওই মাটন দিয়ে সব পাটি নিয়ে গেছে, যে থানায় ডেকেছে বলে বলে মারতে মারতে কত অত্যাচার করেছে, কত ছবি ভিডিও রয়েছে। আর এখানকার ডায়মন্ডের যারা সাংবাদিক আছে, এদেরকে ভয় দেখিয়ে কোনো নিউজও করতে দিত না অভিষেক ব্যানার্জি। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের ডায়মন্ড হারবার নিয়ে আমি অদ্ভুত ব্যাপার, যে এখানটায় নিয়ে কেউ সরব নয়। নাড্ডাজির ক্যারাভানে ঢিল পড়ার আগে থেকেই তো এখানে অত্যাচার, কেউ নয়, জানি না কেন, একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং চলছে হয়তো। একদিকে আমরা দেখছি তুফানগঞ্জে ফুড পয়জনিং হয়ে 24 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অসুস্থ হয়েছে, অপরদিকে হিঙ্গলগঞ্জে আগুনে পড়ে মৃত্যু হয়েছে একজন BSF জওয়ানের। কি মনে হচ্ছে, মানে ঘটনা দুটো কি সম্পূর্ণই কাকতালীয়? সেটা তদন্তকারী সংস্থাগুলো বলবে, BSF এর বা কেন্দ্র বাহিনীর তো নিজস্ব তদন্তকারী সংস্থাগুলো রয়েছে, ইন্টারনালি করতে পারে। তবে এদের এই যারা কেন্দ্র বাহিনী ভোটের সময় আসে, তাদের খাওয়া দেখভাল করে এই তৃণমূলের এই লোকেরাই। এটা যদি বন্ধ হয়, কারণ হয়তো রাত্রিবেলা ঘুমের ওষুধই দিয়ে দিল, পরদিন উঠতেই পারলো না, হতেই পারে। এদের আশ্চর্য কিছু নেই, এদেরকে বিশ্বাস করা মোটেই উচিত নয়।
অমিত শাহ সংকল্পপত্রে উল্লেখ করেছেন যুবক এবং মহিলাদের 3,000 টাকা করে সাহায্য দেওয়ার কথা, আর্থিক সহায়তা দেওয়ার কথা, এবং তার সাথে তাদের চাকরির ব্যাপারটাও সুনিশ্চিত করেছে এবং মহিলাদের ক্ষেত্রে 33% যে চাকরির সিট সেটা তিনি সুনিশ্চিত করবেন। অপরদিকে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি তিনি বলছেন, মানে তিনি তো একদিকে যুবসাথীর টাকা দিয়েছেন, তারপরে মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভান্ডার আছে সেইটা দিয়েছে, সেটা টাকা বাড়িয়েছেন এবং বলেছেন যে যুবসাথীতে যারা অ্যাপ্লিকেশন দেবে তাদের চাকরির ব্যাপারটাও আমরা দেখব। মমতা ব্যানার্জি 15 বছর ধরে প্রচুর চাকরি দিয়েছেন, এত চাকরি দিয়েছেন যে সারা বিশ্বের, মানে বিশ্ব মহাবিশ্বের সমস্ত ব্যক্তিরা সবাই এসে চাকরি করছে ওয়েস্ট বেঙ্গলে। আর আর ওনার এই ঢপবাজিতে মানুষ বিশ্বাস করবে না। দেখুন, আমি রেলওয়ে বোর্ডের তো পিএসসি মেম্বার ছিলাম, তাই সেই সুবাদে আমাকে প্রত্যেকটা রাজ্যে যেতে হয়েছিল। আমি দেখেছি তামিলনাড়ু কেরালাতে পর্যন্ত হাজার হাজার বাঙালিরা গিয়ে কাজ করছে। মানিকতলাতে আমার মা বাড়ি, ছোটবেলা দেখতাম যে বিভিন্ন বিহার উড়িষ্যার লোকেরা ওখানে ঠেলা চালাচ্ছে, ফুচকার দিয়েছে, স্টল দিয়েছে, বিভিন্ন রকম তারা আসতো কাজের সুবাদে। তো বিহার উড়িষ্যা তো ভিজিট করতে গিয়ে দেখেছি যে প্রচুর সময় বাঙালি গিয়ে ওখানে কাজ করছে। অর্থাৎ কমিউনিস্টরা তো শেষ করে দিয়েছিল, আর বাকিটুকু কফিনের পেরেকটুকু বাঙালিদের এই মমতা ব্যানার্জি পুরো শেষ, যার ফলে কোনো যুব সমাজ একটা হতাশা বুঝছে। এই যে অনেকে বলে না যে হিন্দুদের জনসংখ্যা কমে যাচ্ছে, তার মূল কারণ করতে হচ্ছে আনএমপ্লয়মেন্ট। কারণ একটা ছেলে তো কাজ পাচ্ছে না, তা যখন কাজ পেতে বা কোনো কিছু করতে, চাকরি বাকরি যখন হচ্ছে না করে, তারপর একটা যখন কোনো একটা ব্যবসা বা কোনো একটা দোকানে নিয়ে বসলো, তখন অটোমেটিক্যালি তার 38-40 হয়ে যাচ্ছে। তাহলে সেই সুবাদে সে যে মেয়েকে বিয়ে করছে তার বয়স 30-র উপরে, আর ন্যাচারালি তার প্রোডাক্টিভিটি ক্ষমতা কমে যাচ্ছে, বা হলো একটার বেশি দুটো নয়। এই যে হিন্দু পপুলেশন শৃঙ্খ হওয়ার মূল কারণ হচ্ছে আনএমপ্লয়মেন্ট, এবং তার জন্য কমিউনিস্ট এবং তৃণমূল তারা দুই পক্ষই দায়ী। কিন্তু মমতা ব্যানার্জি যে বলছেন আমরা 2 কোটি লোকের চাকরি দিয়েছি, 40% বেকারত্ব কমেছে এখানে। ওর কথা ছাড়ুন, 10.5 কোটি 10 কোটির মতো মানে মানুষ, ও 2 কোটি লোককে চাকরি দিয়েছে। মমতা ব্যানার্জি ঢপবাজি আপনারা কেন সাংবাদিকরা এই করেন? সাংবাদিকতার মেইন বেসিক হচ্ছে নোজ ফর দ্য নিউজ। আপনারা নিজের তথ্য ঘেটে দেখুন, মমতা ব্যানার্জি চাকরি দিয়েছে না চাকরি খেয়েছে। এই আপনি আবার এখানে আস্তে আস্তে দেখেছেন তো ডায়মন্ড হারবার ফ্যাক্টরিগুলো, কত ফ্যাক্টরি বন্ধ আছে জানেন? অভিষেক ব্যানার্জি এমপি হওয়ার পর 2014 থেকে কমপক্ষে এখানটায় এই রোডের উপরে 17খানা ফ্যাক্টরি বন্ধ। নাম বলবো? জিজে স্পেকট্রাম বন্ধ, গন্টারম্যান বন্ধ, জার্মান ফ্যাক্টরি যেটা বলে 4,500 লোক কাজ করতো। আপনার হার্ডা টেক্সটাইল যেখানে প্রায় 3,000 লোক কাজ করতো বন্ধ, উত্তম ল্যামিনেটস বন্ধ, প্রায় 1,000 লোক কাজ করতো। হ্যাঁ, এইরকম সমস্ত ফ্যাক্টরি, 17টা ফ্যাক্টরিতে প্রায় 60 থেকে 70,000 লোক বেকার হয়ে রয়েছে। ফলতা এক্সপোর্ট জন্য অতগুলো ফ্যাক্টরি সব বন্ধ হয়ে রয়েছে। এই অভিষেক ব্যানার্জি আসার পর লাস্ট 10 ইয়ার্স থেকে, আপনি 15 ইয়ার্স ধরছি না, আমি বোঝাতে পারছি? তাহলে বাকি পুরো পশ্চিমবাংলা জুড়ে কত ফ্যাক্টরি বন্ধ হয়েছে, ভাবুন কত কোটি লোক বেকার হয়ে রয়েছে। শেষ করে দিল এরা। এতে অভিশাপ থেকে মানুষ মুক্তি চায়। এই যে এখান থেকে বিভিন্ন শ্রমিকরা যারা শিক্ষিত, যারা বেকার ছিল, তারা কাজের জন্য বাইরের রাজ্যে যাচ্ছে, কিন্তু যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, তাহলে এখানে কেন বিজেপি শাসন নয়? না, হবে তো এবার শাসন। যাচ্ছে, তারা গিয়ে দেখছে যে বিজেপির লোকেরা হিন্দু মুসলিম সকলে মিলে কি যাচ্ছে, তারা বুঝতে পারছে। দেখুন, যারা বাইরে যায়, রাজ্যে যায় যেসব মুসলিমরা, তাদের সঙ্গে তারা অনেক বেশি প্রোগ্রেসিভ এই লোকাল এই মুসলিমদের থেকে। কারণ এখানকার লোকাল যে মুসলিম, যারা ঘর কোনো বলা যেতে পারে, যাদের ব্রেন ওয়াশটা করে এই মসজিদের মৌলবীগুলো, যেগুলো মমতার কাছ থেকে টাকা পায়, এবং লোকাল তৃণমূল লিডাররা, যে বিজেপি খারাপ, যার ফলে আপনি দেখবেন যে বিজেপি, আপনি হিন্দু এরিয়াতে সমস্ত দলের পতাকা দেখতে পাবেন, কেউ ছেড়ে না, কিন্তু মুসলিম এরিয়ায় বিজেপির কোনো পতাকা আপনি দেখতে পাবেন না। কেন? কারণ এদের সেইভাবে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করেছে বিজেপির বিষয়। অথচ বিজেপি আসাতে সব থেকে উপকার হয়েছে বাঙালি মুসলিমদের। আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে, আপনি কম্পিউটার থেকে বার করে দিতে পারি। সব থেকে বেশি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর মুসলমানরা পেয়েছে, সব থেকে বেশি উজ্জ্বলা যোজনা গ্যাস মুসলিমরা পেয়েছে, সব থেকে বেশি মুদ্রা যোজনা মুসলিমরা পেয়েছে। প্রধানমন্ত্রীর যত যোজনা সব থেকে ক্রিম খেয়েছে মুসলিমরা হিন্দুদের ট্যাক্সের পয়সায়। অর্থাৎ প্রমাণিত যে বিজেপিতে মুসলিমরা ডেভেলপমেন্ট জাদা হয়েছে, বেশি হয়েছে, যেটা বিজেপি না আসাতে হতো না। এবং যার ফলে অনেক মুসলিম, যারা প্রোগ্রেসিভ মুসলিমস আছে, যারা বাইরে যাচ্ছে, তারা দেখতে পাচ্ছে যে কত শান্তিতে তারা রয়েছে, ন্যাচারালি তারা বিজেপির সাপোর্টার হয়েছে। এবং যার ফলে যে অনেকে বলছে না যে
ব্লক ভোট বিজেপিতে তৃণমূলে পড়বে মুসলিমদের, ভুল কথা। অন্তত 5 থেকে 6% মুসলিম ভোট বিজেপিতে এবার আসবে, যারা প্রোগ্রেসিভ মুসলিম, যারা বাইরে যায়। দাদা একদম শেষ প্রশ্ন, আরজিকর কাণ্ডের যিনি মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে তিনি আরো অনেক কিছু জানতে পারেন এবং সিবিআই তদন্তের জন্য আবার তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আবার নতুন করে জেরা করতে পারে। তো এবার কি কি মনে হচ্ছে যে অভয়া দেখুন, সঠিক বিচার কি পেতে পারবে? দেখুন, আমি এটা বিষয়ে কোনো না কথা বলাই ভালো। মাঝে মাঝে এই ইডি সিবিআই এদের তদন্তেতে না আমার মাঝে মাঝে সন্দেহ লাগে, এবং আরজিকর নিয়ে এদের যে তদন্ত এবং যে টোটালটাই ইনভেস্টিগেশন হলো না, এবং বিচার ব্যবস্থা ফট করে কেসটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো, কার ইন্ধনে গেছিল, কেন হঠাৎ সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো, কেন কেসটা এভাবে ষষ্ঠ পুজো করা হলো, কেন জিনিসটাকে ডিলে করা হলো, এইগুলো অনেক বিষয় রয়েছে। যেমন ধরুন, আমি যে অভিষেক ব্যানার্জির এগেনস্টে যে ইলেকশন পিটিশন করেছিলাম, প্রথমে 7-5 বিচারপতি কেসটাকে লিস্টেই তোলেননি, মেনশন করে করে আমাদের যিনি সিনিয়র অ্যাডভোকেট বিল্লদল ভট্টাচার্য ছিলেন, উনি করার পরে তারপরে এটা লিস্টে ওঠে। এবং তারপরে দেখুন, ফরেন্সিক ইনভেস্টিগেশনে বলা হয়েছে সমস্ত কিছু বারবার করে হলো, 3-4 হিয়ারিং হলো, তবু সেই ভোটের সময় 30 তারিখ আবার ডেট দেওয়া হলো, না তার আগে ভোট হয়ে যাবে। এই ফরেন্সিক ইনভেস্টিগেশন যদি আগে দেওয়া হতো, তার একটা প্রভাব পড়তোই যে কত বড় জালিয়াতি করেছে। জালিয়াতি তো করেছে, তার তো প্রুফ আছে আমাদের কাছে। আপনাকে তো লেটারটাও দেখিয়ে দিলাম ইলেকশন কমিশনে, যে প্রত্যেকটা ক্যামেরাতে কিভাবে ভেসলিন দিয়েছিল, কিভাবে আপনার কাদা লেপে দিয়েছিল, সিসিটিভি ক্যামেরা। তার ফরেন্সিক টেস্ট করলেই সব বোঝা যাবে, ইভিএম মেশিনগুলো এবং ক্যামেরাগুলো। অভিজিৎ দাস বাবুকে যে সেলোটেপ দিয়েছিল, অথচ সে 30 এপ্রিল ডেটটা পড়লো। এখন কি করা যাবে? আপনার বিচার ব্যবস্থার উপর তো ভরসা রাখতেই হবে, এছাড়া তো আমাদের কিছু করার নেই, আমাদের তো আর কোনো থার্ড অপশন নেই। টিনা ফ্যাক্টর কাজ করছে, দ্যার ইজ নো অল্টারনেটিভ। ন্যাচারালি সবকিছুই আছে, ভগবানের উপর ভরসা রাখতে হয়। সে ভগবানকে কাছে আমাদের প্রার্থনা যে জেহাদি সরকার উচ্ছেদ করে বিজেপি সরকার কারণ ওয়েস্ট বেঙ্গলে বাঙালিদের ডেভেলপমেন্টের জন্য, নাও অর নেভার। থ্যাংক ইউ।